ভুলে গেছো? একটু একটু মনে আছে স্যার। স্যার একবার বেসিক প্রিভিয়াস দিয়ে দেন তাহলে। কি কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি কি যা বলতেছি তা কি স্পষ্ট শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। তোমাদের স্যার কথা কিন্তু আমার খুব কাটা কাটা কথাগুলো শুনতে পাচ্ছি। মাঝে মাঝে কাটে কাটে আসছে স্যার। তোমার কথা তো একটু পুরো কাটা কাটা পাচ্ছি হ্যাঁ, আমি। কাটে কাটে আসতেছে। ওর নেট সমস্যা স্যার, ওই জন্য এরকম হচ্ছে। কিন্তু আমারটা কি শুনতে পাচ্ছ তোমরা? আপনারটা ঠিক আছে স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে। যাই হোক, আমরা কিন্তু আজকে এর আগে তো মাস স্পেক্ট্রা আলোচনা করা হয়েছিল তোমার অর্গানিক কম্পাউন্ডের, হ্যাঁ। দেখা যাচ্ছে সেটা হয়তো বা অ্যালকোহল টাইপ, অথবা অ্যালকেন বা অ্যালকিন বা বেনজিন বা কিটোন বা অ্যাসিড বা অ্যামিন, এই ধরনের কোনো একটা কম্পাউন্ড যদি হয় তাহলে আমরা কিভাবে সেখান থেকে মাস স্পেক্ট্রা ডিটারমাইন করতে পারি, হ্যাঁ। তো আমরা তো জানি যে মাস স্পেকট্রোস্কোপি তোমার যদি আলোচনা করতে হয় তাহলে কি হয় যে একটা হাই ইলেকট্রন ভোল্ট দিয়ে, হাই এনার্জি ইলেকট্রন ভোল্ট দিয়ে কোনো একটা মলিকিউলকে বোম্বার্ড করা হয়, হ্যাঁ। বোম্বার্ড করলে কি হয়ে যায়, এখান থেকে মলিকুলার আয়ন ফর্মেশন হয় এবং সেটা অ্যাক্সিলারেট করা হয় একটা তোমার ইলেকট্রিক ফিল্ডে, এবং সেখান থেকে মাস বাই চার্জ অনুযায়ী এটা আস্তে আস্তে ডিস্ট্রিবিউটেড হতে থাকে, হ্যাঁ। সেখান থেকে আমরা ফাইনালি বিভিন্ন ধরনের ফ্র্যাগমেন্ট পিক পাই, তাই না? এবং সেটার যে ইকুয়েশন এম বাই জেড ইকুয়াল টু এইচ স্কোয়ার আর স্কোয়ার বাই টয়েস ভি, এখানে এইচ বলতে তোমার যে ফিল্ডটা সেটা বোঝাচ্ছে, আর ভি হচ্ছে ভোল্টেজ, হ্যাঁ, আর হচ্ছে ডিস্টেন্স, রেডিয়াস। তো এইখান থেকে আমরা দুই ভাবে মেজার করতে পারি, একটা হচ্ছে চেঞ্জিং এইচ আর কনস্ট্যান্ট ভি, অর্থাৎ তোমার হচ্ছে ওই ম্যাগনেটিক স্ক্যানিং আর হচ্ছে ভোল্টেজ স্ক্যানিং, দুইটা ইনফরমেশন আছে। যদি আমরা এইচ কে ভেরি করি, আহ, কোথায় যাচ্ছ? তুমি কোথাও যেও না। না না বাবা, যেও না। হ্যাঁ, তাহলে চেঞ্জিং এইচ এট কনস্ট্যান্ট ভি, তার মানে আমরা যদি এইচ কে ভেরি করি তাহলে সেটাকে বলা হয় ম্যাগনেটিক স্ক্যানিং, হ্যাঁ। কল্ড ম্যাগনেটিক স্ক্যানিং। ইফ চেঞ্জ ভোল্টেজ, অর্থাৎ ভি যদি আমরা চেঞ্জ করি এট কনস্ট্যান্ট এইচ, তাহলে সেটা বলা হয় ভোল্টেজ স্ক্যানিং, অর্থাৎ যেটা চেঞ্জ করা হবে দ্যাটস উইল বি স্ক্যানিং, হ্যাঁ। আর এই ক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র একটু স্ক্রিন শো করে যাচ্ছি। এই অনুরাগ, অনুরাগ, এই এদিকে আসো। এই তুমি ওখানে এত নাও। অনুরাগ, এদিকে আসো। এই অনুরাগ, এই যে এখানে বলা হলো ফার্স্টলি মলিকুলার সাবজেক্ট টু বোম্বার্ডমেন্ট বাই এ স্ট্রিম অফ হাই এনার্জি ইলেকট্রন, একটা হাই এনার্জি ইলেকট্রন অ্যাটলিস্ট মানে 70 ইলেকট্রন ভোল্ট দিয়ে তোমার মলিকুলার আয়ন ফর্মেশন করা হয়, বোম্বার্ড করা হয়, হ্যাঁ। এবং এই মলিকুলার আয়নটাকে অ্যাক্সিলারেট করা হয় একটা ইলেকট্রিক ফিল্ডে, এবং সেকেন্ডলি দ্য অ্যাক্সিলারেটেড আয়নস আর সেপারেটেড অ্যাকর্ডিং টু দেয়ার মাস বাই চার্জ। হুম, এই অ্যাক্সিলারেটেড আয়নটা মাস বাই চার্জ অনুযায়ী তোমার হচ্ছে সেপারেটেড হয়ে যায়, এবং সেগুলো আমরা ডিটেক্ট করি একটা ডিভাইস দিয়ে, এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের পিক পাই। এবং এখান থেকে 100% রিলেটিভ অ্যাবাউন্ডেন্স যেটা, সেটাকে বলা হয়, অর্থাৎ যেটার স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে সেটার রিলেটিভ অ্যাবাউন্ডেন্স সবচেয়ে বেশি হবে, দ্যাট মিনস দ্যাট উইল বি বেস পিক, হ্যাঁ। এই এখানে দেখো, দ্য গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ দ্য মাস স্পেকট্রাম অফ এ কম্পাউন্ড ইজ কনস্ট্রাক্টেড বাই প্লটিং মাস বাই চার্জ। তার মানে এই পাশে থাকবে তোমার মাস বাই চার্জ, আর এদিকে থাকবে রিলেটিভ অ্যাবাউন্ডেন্স। যার রিলেটিভ অ্যাবাউন্ডেন্স সবচেয়ে বেশি হবে দ্যাট উইল বি দ্য মোস্ট ইন্টেন্স পিক, দ্যাট মিনস বেস পিক। সেটা একটা এক্সাম্পল আমরা এর আগে দেখেছিলাম যে অ্যালকোহল 1 ডিগ্রি যদি হয়, সেখানে মাস বাই চার্জ রেশিও যদি আমরা একটা ক্যারেক্টারিস্টিক পিক দেখে বুঝতে পারি যে যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয় তার মাস বাই চার্জ রেশিও কত হবে, 31 হবে, হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। কোন একটা কম্পাউন্ড আমরা দিলাম, দিয়ে তার বেস পিক যেটা পেলাম 31, তার মানে বুঝে কনফার্ম যে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এর সঙ্গে যদি দেখা যাচ্ছে আমরা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, এখানে দেখো তোমার পার্থক্য দেখাচ্ছি,
এই যে এখানে দেখো 1 ডিগ্রির জন্য 31 পেলাম, যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয় তাহলে আমার বুঝতে পারবো যে 35 অর্থাৎ 14 করে বাড়বে। তার মানে 45 যদি হয় তাহলে 2 ডিগ্রি, কারণ একটা অ্যালকাইল মূলক যুক্ত হয় 2 ডিগ্রির জন্য, দুটো অ্যালকাইল মূলক দুই পাশে যুক্ত হবে। হ্যাঁ, তাহলে তখন 3 ডিগ্রি অ্যালকোহল হবে আরো, সেক্ষেত্রে এটা হবে 59। তাহলে ধরো তোমাকে 3টা কম্পাউন্ড দেওয়া হলো, যে বলা হলো একটার বেস পিক, এর বেস পিক 45, বি এর বেস পিক হচ্ছে 59, আর সি এর বেস পিক হলো 31। তাহলে হাউ ক্যান ইউ ডিটারমাইন বা হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট দ্য অ্যালকোহল? কারণ তুমি ইজিলি ডিটারমাইন করতে পারবে এইভাবে, একটা ফ্র্যাগমেন্ট দেখিয়ে দেখাতে পারবো বা এক্সপ্লেন করতে পারবা যে যেটা 31 দ্যাট উইল বি দ্য 1 ডিগ্রি, যেটা 45 সেটা 2 ডিগ্রি, যেটা 59 সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। কি হলো? পড়াশোনা করছে। হ্যাঁ, তাহলে এভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা টার্ম ছিল ক্লাস্টার আয়ন। ক্লাস্টার আয়নটা কি ছিল? যেখানে তোমার যেসব কম্পাউন্ড ন্যাচারালি তোমার আইসোটোপ কন্টেইন করে, ম্যাক্সিমাম কম্পাউন্ডে অ্যাটমে তোমার হচ্ছে আইসোটোপ কন্টেইন করে এলিমেন্টেই, যেগুলো এই আইসোটোপ পাওয়া যায়, এই আইসোটোপের যে বেস পিক পাওয়া যে আমরা মাস স্পেকট্রাম পাই, সেগুলোই তোমার হচ্ছে ক্লাস্টার আয়ন। সেটার মধ্যে দেখা যাচ্ছে যেটা তোমার হেভিয়ার সেটা তোমার অল্প পরিমাণ থাকে, আর যেটা হচ্ছে তোমার লাইটার সেটা বেশি পরিমাণে থাকে। যেমন তোমার এই যে 12 এবং 30, এখানে 35, 37, এখানে দেখা যাচ্ছে হেভিয়ার 1 বলা আছে কি লেসার এক্সটেন্ট, আর যেটা হচ্ছে তোমার এটা জেনারেলি, কিন্তু এটা লাইটার সেটা হচ্ছে প্রিডমিনেন্ট হয়। তার মানে যেমন M+1, M+2 কার কোন একটা এলিমেন্ট এম, এবং তার আইসোটোপ দেখা যাচ্ছে +1 হতে পারে এবং +2 হতে পারে। যেমন এখানে 35 সাথে +2 যোগ করলে কি হয়? 37 হয়। তাহলে দেখা যাচ্ছে 35টার একটা যে পিক পাবো, 37টা একটা পিক পাবো। এখানে আমরা ন্যাচারালি যদি এই দুটার পিক যেমন ডিটারমাইন করি, দেখা যাচ্ছে 3:1 হয় ন্যাচারাল অ্যাবাউন্ডেন্স। আবার দেখা যাচ্ছে ব্রোমিনের তোমার M এবং M+2 যেটা, তার পিক দেখা যাচ্ছে দুটাই 50%, 50%, 1:1 পিক পাই। আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারি যে হচ্ছে একটা মলিকুলের কন্টেইন করছে কি তোমার ব্রোমিন না ক্লোরিন, এটা কিন্তু দেখতে পারি। যদি লাস্টে যে পিকটা পাবো সেটা যদি একটা 35 এবং একটা 37 পাই, এবং সেটা যদি তোমার বেস পিকের যে পার্সেন্টেজ বা ন্যাচারাল অ্যাবাউন্ডেন্স বা রিলেটিভ অ্যাবাউন্ডেন্স যে পার্সেন্টেজ, সেটা যদি 3:1 হয়, তাহলে দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এখানে তোমার ক্লোরিন আছে। আবার দেখা যাচ্ছে যদি সেই আইসোটোপ যদি একটা 78 এবং 80 পেলাম, দুটো পিকের হচ্ছে রিলেটিভ অ্যাবাউন্ডেন্স 50%, 1:1, তখন কিন্তু বুঝতে পারি যে এখানে ব্রোমিন আছে। হ্যাঁ, এগুলো কিন্তু এর আগে দেখাচ্ছিলাম বা পড়ছিলাম কিন্তু। এখানে দেখো যে 1 প্রোপানল এবং 2 প্রোপানল কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, নল 2 এবং 1 কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, এটা খুব ইজিলি বুঝতে পারবো। কারণ এটা 31 যদি হয় তাহলে বুঝবো যে এটা 1 ডিগ্রি, আর যেখানে 45 হয় তাহলে বুঝবো এটা 2 ডিগ্রি। এ দেখা দিতে হবে বের করে। এরপর যদি ফেনল হয়, ফেনলের কিছু রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে স্টেবিলিটি হয়। দেখো এখানে তোমার রিঅ্যারেঞ্জমেন্ট হয়, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে কার্বনের মূলক বের হয়ে গিয়ে এরকম তোমার 28 বের হয়ে যায় যখন, এটা একটা স্টেবল একটা পিক পাওয়া যায়। এবং এছাড়া আরেকটা তোমার হচ্ছে হাইড্রোক্সি ট্রোপিলিয়াম আয়ন, এটাও মোটামুটি একটা স্টেবল পিক। হ্যাঁ, হাইড্রোক্সি ট্রোপিলিয়াম আয়ন, এই যে 7 মেম্বার রিং, এটা তোমার একটা পিক পাওয়া যায়। আচ্ছা, যদি অ্যালকেন হয় তাহলে কি হবে? অ্যালকেন যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার মলিকুলার ইজ ভেরি স্টেবল ক্যাটায়নিক ফ্র্যাগমেন্টেশন। এখানে আমরা কিন্তু জানি যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যদি ক্যাটায়ন ফর্মেশনটা হয়, তাহলে 3 ডিগ্রি ক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি। তাহলে যেখানে তোমার ক্যাটায়নের স্টেবিলিটি মিটার ডিপেন্ড করছে কার উপর? কার্বনিয়াম আয়নের উপর, যে আসলে এটা কত ডিগ্রি কার্বনিয়াম আয়ন। যে 3 ডিগ্রি দ্যাট উইল বি মোর স্টেবল দ্যান দ্য 2 ডিগ্রি। ঠিক আছে? তো এখানে দেখো এটা 2 ডিগ্রি, তাহলে ডেফিনেটলি যদি এখানে তোমার এটা যদি কার্বনিয়াম আয়ন ফর্মেশন হয়, মলিকুলার আয়ন হইতো, তাহলে দ্যাট উইল বি মোর স্টেবল দ্যান দিস। কারণ এখানে এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তাহলে এটা স্টেবল পিক হবে।
compared to this? কারণ এখানে দেখো 1 ডিগ্রি কার্বনিয়াম কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি, রেসিস্টটা বলতেন 2 ডিগ্রি। তাহলে this will be the predominant product, that will be base peak। হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে তোমার 2 মিথাইল পেন্টেন, এক্ষেত্রে তোমার কি হবে, এখানে দুই পাশে 2 ডিগ্রি হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি কোন দিক দিয়ে বের হচ্ছে সেটা তোমার তোমার হচ্ছে ফেসিল হবে কোনটা, যেটা বড় হবে সেটা হবে ফেসিল রিঅ্যারেঞ্জমেন্ট, আর ডিফিকাল্ট হবে কোনটা যদি বেশি বের হয়ে যায়। তার মানে তখন এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এখানে দেখো 2 এবং 3 fragments give the secondary cation, but 2 gives primary radical, হ্যাঁ, instead of methyl radical. Therefore, the 2 fragment accounts for the base peak. এটা 43 তোমার বেস পিক, বিকজ তোমার এখানে দেখা যাচ্ছে এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমার এই যে রেডিক্যাল যেটা ফর্মেশন হচ্ছে সেটা দেখা যাচ্ছে তোমার এই এখানে শুধু মিথাইল রেডিক্যাল, আর এখানে তোমার দেখা যাচ্ছে তোমার প্রাইমারি রেডিক্যাল, 1 ডিগ্রি রেডিক্যাল। তাহলে রেডিক্যাল যেটা বের হয়ে যাচ্ছে সেটা যেহেতু কম্পারেটিভলি মোর স্টেবল দেন মিথাইল রেডিক্যাল, তাহলে এই পিকটা হবে বেস পিক। যখন ইউনিফর্ম হবে, দেখা যাচ্ছে 2 ডিগ্রি হচ্ছে কিন্তু সেটার মধ্যে কোনটা প্রিডমিনেন্ট হবে, তখন যখন কম্পেয়ার করতে যাবে তখন এইভাবে হবে। তাহলে পরীক্ষা যদি আসে যে 3 মিথাইল পেন্টেন এবং 2 মিথাইল পেন্টেন কিভাবে তুমি পার্থক্য করবা, বেস পিক দিয়ে পার্থক্য করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখেছিলাম যে অ্যারোমেটিক কিটোন, অ্যারোমেটিক যদি কিটোন হয়, যেমন বেনজাল ডিহাইড, হ্যাঁ, অ্যাসিটোফেনন, এগুলো কি করে, এখান থেকে খুব সহজে তোমার একটা টোপিলিয়াম আয়ন ফর্মেশন হয়। না, তোমার হচ্ছে ওই যদি 7 মেম্বার রিং হয় সেটা হচ্ছে বেনজাইল, যদি আয়ন হয় সেক্ষেত্রে 7 মেম্বার রিং হবে। আর যদি অ্যাসিটোফেনন বা বেনজোফেনন হয় সেক্ষেত্রে তোমার বেস্টিক হবে জাস্ট শুধুমাত্র, যদি বেনজোফেনন হয় তাহলে বেনজিন একটা ফিনাইল মূলক বের হয়ে যাবে, বেনজিনের সাথে সি ট্রিপল বন্ড ও ফর্মেশন যেটা হয় সেটা হচ্ছে স্টেবল পিক, এবং দ্যাটস উইল বি দা বেস পিক। হ্যাঁ, এটা খুব সহজ যে যদি এটা হয়। আর যদি এখানে তোমার CH2 যদি থাকে তাহলে হবে 7 মেম্বার রিং, প্রোপিলিয়াম আয়ন হবে, 7 মেম্বার রিং হবে। আর এখানে শুধুমাত্র 8টা বের হয়ে যাবে, তার মানে 15তে একটা পিক পাওয়া যাবে, কিন্তু সেটা পরিমাণ অনেক অল্প। তাহলে মলিকুলার আয়ন হবে 120, সেখান থেকে আর বের হয়ে যাবে 105, একটা বেস পিক পাওয়া যাবে। এখান থেকে CO বের হয়ে যাবে 77, একটা পাওয়া যাবে। এখান থেকে তোমার হচ্ছে অ্যাসিটিন বের হয়ে গিয়ে C4H3 তে একটা পিক পাওয়া যাবে। এই যে টলুইন যেটা বলছিলাম, যে টলুইন হয় তাহলে কি হবে, সেখান থেকে একটা প্রোটন বের হয়ে যাবে এবং CH2 প্লাস অর্থাৎ বেনজিলিয়াম ক্যাটায়ন বের হয়, বা হাইড্রো বলে ট্রোপিলিয়াম, ট্রোপিলিয়াম ক্যাটায়ন। যদি CH2 প্লাস হয় তাহলে সেটা হবে ট্রোপিলিয়াম ক্যাটায়ন, এবং এখান থেকে তোমার অ্যাসিটিলিন বের হয়ে তোমার 65 হয়ে যাবে। এটা কিন্তু বেস পিক, প্রোপিলিয়াম ক্যাটায়ন। ঠিক আছে, যদি বেনজাইল তোমার আয়ন থাকে। আর যদি তোমার অ্যালকিন হয়, কার্বন কার্বন ডাবল বন্ড হয়, সেক্ষেত্রে বিটা ক্লিভেজ হয় সবসময়। কিন্তু এই যে আলফা বিটা কার্বন যেটা, সেখানে ক্লিভেজ হবে, হয়ে যেটা থাকবে সেটা হবে তোমার অ্যালাইলিক পজিশন। বিটা কার্বনটা হচ্ছে তোমার অ্যালাইলিক পজিশন। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি বেশি সময় নিচ্ছি না এগুলোর, কারণ হচ্ছে এগুলো আমি একবার পড়াইছি। আচ্ছা, এখানে দেখো, যেহেতু এখানে দেখা যাচ্ছে একটা তোমার হাইড্রোকার্বন আসছে যুক্ত তোমার বেনজিনের সঙ্গে, তাহলে হাইড্রোকার্বন যতই থাকুক তৈরি হবে কি, ট্রোপিলিয়াম ক্যাটায়ন তৈরি হবে, অর্থাৎ CH2 পজিশনে ভাঙবে। এই যেখানে এখানে ভেঙে CH2 প্লাস হবে এবং এটা ফর্মেশন হবে, কারণ এটা স্টেবল, দ্যাটস ওয়াই ইট উইল বি ফর্মেটেড। আবার কিছু কিছু তোমার রেট্রো ডাইল সল্টার ফর্মেশন হয়, সেখানেও তোমার স্টেবল পিক পাওয়া যায়, ডাইন এবং ডাইনোফাইল ফর্মেশন হয়। হ্যাঁ, ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইন্ডেক্স হলে দেখে নিবা।
আচ্ছা, নাইট্রোজেন কিন্তু জানোই যে হচ্ছে যদি জিরো বা ইভেন নাইট্রোজেন থাকে মলিকুলার আয়ন উইল বি ইভেন, আর যদি অড নাম্বার নাইট্রোজেন থাকে তার মলিকুলার আয়ন হচ্ছে অড মাস নাম্বার, এটাই। আর ইম্পর্টেন্ট একটা ছিল তোমার ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট, কি হয় সেখানে গামা হাইড্রোজেন থাকতে হয়। গামা হাইড্রোজেন থাকলে কি হবে, তোমার রেডিক্যাল ক্যাটায়ন ফর্মেশন হবে। গামা হাইড্রোজেন থাকলে কি ফর্মেশন হয়, রেডিক্যাল ক্যাটায়ন। অর্থাৎ এই গামা হাইড্রোজেন এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে যাবে, হয়ে এখানে তোমার একটা রেডিক্যাল ক্যাটায়ন ফর্ম হবে, এখানে একটা নিউট্রাল মলিকুল অ্যালকিন বের হয়ে চলে যাবে। নিউট্রাল মলিকুল একটা বের হয়ে যাবে এবং এখানে একটা রেডিক্যাল ক্যাটায়ন ফর্মেশন হবে। রেডিক্যাল ক্যাটায়ন মিন্স একটা রেডিক্যাল থাকবে এবং একটা ক্যাটায়ন থাকবে। এইভাবে আমরা যেমন এখানে বলা আছে 3 মিথাইল এবং 4 মিথাইল সাইক্লোহেক্সিন কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, এটা হচ্ছে তোমার ডাইলস অর্ডারের মাধ্যমে। আচ্ছা, এখানে যে কম্পাউন্ডটা দেখা যাচ্ছে এটা কিন্তু অর্থ ইফেক্ট। এটা অর্থ ইফেক্ট, কারণ এখানে অর্থ সাবস্টিটিউশন থেকে তোমার নিউট্রাল মলিকুল বের হয়ে চলে যাবে, এখান থেকে এখানে ডাবল বন্ড ফর্মেশন হবে এবং এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে এখানে নিউট্রাল মলিকুল একটা বের হয়ে যাবে, আর এখানে একটা ক্যাটায়ন ফর্মেশন হবে অর্থ সাবস্টিটিউশন যদি থাকে। এই যে এখানে দেখো কিটোন অ্যালকিন এগুলো ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট দেয় যদি গামা হাইড্রোজেন থাকে। এখানে দেখো গামা হাইড্রোজেন আছে, এখান থেকে তোমার একটা প্রোপিলিন বের হয়ে গেল এবং এখানে একটা রেডিক্যাল ক্যাটায়ন ফর্মেশন হবে। তাহলে 4 মিথাইল 2 পেন্টানল এবং 3 মিথাইল 2 পেন্টানল খুব সহজে আইডেন্টিফাই করা যাবে, কারণ এখানে একটা মলিকিউল CH3 গ্রুপ একটা খুব সহজে বের হয়ে যাবে, একটার সঙ্গে আরেকটার সঙ্গে যাবে না। আর এটা ছিল তোমার অর্থ ইফেক্টের একটা এক্সাম্পল। হ্যাঁ, অ্যানহাইড্রাইড একটা মলিকুল যে খুব সহজে তোমার একটা স্টেবল 149 একটা স্টেবল পিক বের হয়, এটা কমন এক্সাম্পল ছিল এবং রেগুলারই আসতে পরীক্ষা। আচ্ছা, ইথাইল বিউটাডাইল এগুলো তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স পিক, এগুলো ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যা হবে তাই। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমার নাইট্রোজেন যদি যুক্ত থাকে তাহলে কি হবে, তোমার কার্বন কার্বন বন্ড নেক্সট টু নাইট্রোজেন, তারপর নাইট্রোজেনের পরে যে কার্বন কার্বন বন্ড থাকবে সেখানে ফ্র্যাগমেন্টেশনটা হবে। নাইট্রোজেনের যদি কম্পাউন্ড হয় তার মানে অ্যালকিন অ্যামিন যদি হয়, অ্যামিনের সাথে যে কার্বন আছে তার পাশে যে কার্বন সেখানেই ভাঙবে। এই কিটোন গুলি সব ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে পার্থক্য করা যাবে। এগুলো এক্সাম্পল আমি আর দেখাচ্ছি না, তোমরা দেখে নিবা। ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট যেটা বললাম যে গামা হাইড্রোজেন খুব সহজে সাবস্টিটিউয়েন্টটা বের হয়ে যাবে এবং একটা রেডিক্যাল ক্যাটায়ন ফর্মেশন করবে, সেটা তোমার হচ্ছে ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট। আর অর্থ ইফেক্ট হচ্ছে তোমার কোন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড যেখানে তোমার অর্থ সাবস্টিটিউয়েন্ট থাকবে বা একটা সাবস্টিটিউয়েন্ট অর্থ পজিশনে থাকবে এবং খুব সহজে এখান থেকে তোমার এই যে এখানে দেখো ওয়াই একটা বলা হচ্ছে গ্রুপ, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেল। আর এই যে এই ধরনের কম্পাউন্ড যেটা থাকবে উল্টাও থাকতে পারে, তার মানে এই যে নিউট্রাল মলিকুল এইচ হিসেবে বের হয়ে যাবে, তাহলে ওয়াই বলতে বোঝাচ্ছে CH2, তার মানে CH2 এটা দিতে পারে, OH ও দিতে পারে, আবার NH2 দিতে পারে ওয়াই এর জায়গায়। আর এক্স এর জায়গায় কি থাকতে পারে, তোমার OH থাকতে পারে, তার মানে অ্যাসিড হইতে পারে, এস্টার হইতে পারে, অথবা অ্যামাইড হইতে পারে। এবার সে এস্টার অ্যাসিড অ্যামাইড, আর এর পাশে তোমার অ্যালকেন বা CH3 গ্রুপ, OH গ্রুপ অথবা NH2 গ্রুপ, এই গ্রুপগুলো যে অর্থ অবস্থানে থাকে এখান থেকে কি হয়, খুব সহজে একটা নিউট্রাল মলিকুল বের হয়ে চলে যায়। ঠিক আছে, বের হয়ে একটা স্টেবল রেডিক্যাল ক্যাটায়ন ফর্মেশন করে এবং সেটা হচ্ছে বেস পিক ফর্মেশন, সেটা তোমার হচ্ছে অর্থ ইফেক্ট। NN ডাইমিথাইল আমি যদি বললাম নেক্সট টুটা হাইড্রো কার্বন, সেখানে বন্ডটা ভাঙবে। আর মেটাস্টেবল আয়নটা এটা হচ্ছে যে অকালে যদি বিয়ে হয় সেটা বলছিলাম। ঠিক আছে, মানে অকালে পাকার মতো, অকাল পক্ষ, তার মানে নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগেই এটা একটা রেডিক্যাল ক্যাটায়ন ফর্মেশন করে, একটা ক্যাটায়ন ফর্মেশন হয়, অর্থাৎ লাইফ টাইম যদি কম হয় সেই ক্ষেত্রে। এবং এগুলো তোমার বাবা মা দুটোর মাঝখানে। হ্যাঁ, এবং এটা ফ্র্যাকশনও হইতে পারে এর ভ্যালুটা, সেটা বলা আছে এখানে, সেটা দেখে নিবে। এবং মেটাস্টেবল আয়নটা দেখো, এটা হচ্ছে একটা হচ্ছে প্যারেন্ট একটা ডটার। হ্যাঁ, এই প্যারেন্ট এটার স্কোয়ার দিয়ে M1 দিয়ে ভাগ দিতে হয়। এ বলা আছে M1 মাস দ্য অরিজিনাল আয়ন
আর m2 মাস অফ দ্য নিউ ফ্র্যাগমেন্ট আয়ন। তার মানে ফ্র্যাগমেন্ট এবং অরিজিনাল দুটার পার্থক্য মাঝখানে যেটা, সেটা হচ্ছে তোমার মেটা স্টেবল আয়ন। সেটা কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন গুলো দেখে নিই। এই যে বলছিলাম মনোব্রোমো এবং মনোক্লোরো কিভাবে আইডেন্টিফাই করতে পারবা, এটা দেখে বুঝতে পারবো যে এটা ক্লোরিন কম্পাউন্ড, কারণ 1:3 আছে। আর এটা মনোব্রোমো M এবং M+2, এটা হচ্ছে 1:1। খুব সহজে বুঝতে পারবে আমরা। আর কিছু কমন এক্সাম্পল আছে, অ্যালিফেটিক, হাবিজাবি। আর ফ্যাব এটা একটা তোমার টেকনিক, যে ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্ট, এবং এটা হচ্ছে আয়ন ফর্মেশনের জন্য কাজে লাগে। এই মোটামুটি ছিল এর আগে পড়ানো। হ্যাঁ, আর আমাদের মেইন উদ্দেশ্য যেটা, যেমন যদি প্রোটিন হয়, প্রোটিন যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে পিক বের করব। এই শামীম, মিউট করো। স্যার বলেন। তুমি ক্লাসে নাকি অন্য জায়গায় আবার? সেটা আবার রোটেট হয় না কেন? আচ্ছা, যদি পেপটাইড হয়, হ্যাঁ, আমরা তো জানি প্রোটিনের ক্ষেত্রে কি লিঙ্কেজ হয়, অ্যামাইনো অ্যাসিডের কি লিঙ্কেজ থাকে, পেপটাইড লিঙ্কেজ। তার মানে এক পাশে তোমার অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপ থাকে এক টার্মিনালে, আর এক টার্মিনাল থাকে COOH গ্রুপ, তাই তো? আর মাঝখানে যে গ্রুপগুলো থাকবে সেগুলো হচ্ছে CONH হিসেবে থাকবে। কি খেয়াল আছে তো নাকি? অ্যামাইনো অ্যাসিড গুলোর এক প্রান্তে থাকবে অ্যাসিড, আর প্রান্তে থাকবে NH2, এবং এই দুটো কম্বাইন হয়ে CONH একটা করে তোমার কি থাকবে, পেপটাইড লিঙ্কেজ থাকবে। তো আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের তোমার এই কি বলে মাস স্ট্রাকচার ডিটারমাইন করতে চাই, হ্যাঁ, তো সেটা দেখা যাচ্ছে হয়তো ট্রাইপেপটাইড না টেট্রাপেপটাইড না আরো অনেক বেশি আছে, কিভাবে বুঝতে পারবো? সেগুলো জন্য দুইটা মেথড আছে, একটাকে বলা হয় রিডাকশন মেথড, আর একটা হচ্ছে পার মিথাইলেশন মেথড। রিডাকশন মেথড যেটা, সেটা কি প্রথমে স্টারিফাইড করতে হয়, তারপরে তোমার মিথাইলেশন করতে হয়, তারপরে দেখা যাচ্ছে ওইটা তোমার হচ্ছে রিডাকশন করতে হয়। রিডাকশন মেথড যেটা, ঠিক আছে? তার মানে অ্যাসিটাইলেশন করার পর মিথাইল স্টার কনভার্ট করার পর দেন আমরা কি করি, এটাকে তোমার রিডাকশন করি, এবং এই প্রসেসটাকে বলা হয় রিডাকশন মেথড। তো রিডাকশন মেথডটা দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা, না একটু জুম করবো? জুম হবে? শুধু দেখা যায় স্যার, আমাদের স্ক্রিনে জুম করা যাচ্ছে স্যার। ও, তাহলে জুম করে দেখো তোমরা। আচ্ছা, এখানে দেখো রিডাকশন প্রসিডিউর যেটা, যেহেতু প্রথম এখানে দেখো তোমরা একটা অ্যামাইনো অ্যাসিড উল্লেখ করা আছে, এখানে দেখো যে টেট্রাপেপটাইড। দ্যাট মিনস এখানে R1 শুধুমাত্র পার্থক্য কি, যেমন গ্লাইসিনের যদি আমরা স্ট্রাকচার ডিটারমাইন করি, গ্লাইসিন কিভাবে হবে, পার্থক্য কোথায় হবে? ধরো বাম পাশে থাকবে NH2 CH2 COOH, অর্থাৎ CH এর সঙ্গে এই যে CH,
ধরে নাও এটা হচ্ছে একটা অ্যাসিড, এর বাম পাশ থেকে এটা বাদ দাও, এর থেকে বাম দিকে বাদ, এটা NH2 ধরে নাও, CH COOH, এই যে আর যেটা, এটা যদি শুধু H হয় তার মানে কি গ্লাইসিন, যদি এটা CH3 হয় তার মানে কি এটা অ্যালানিন। পার্থক্য তো এই জায়গায়, NH2 CH COOH, এটা কিন্তু সেম, শুধু আর চেঞ্জ হলে তোমার হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইরকম 4টা অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে লিঙ্কেজ করে টেট্রাপেপটাইড ফর্মেশন হয়েছে। তো এখানে বাম পাশে যেটা আমি তো জানি যে একটা এন টার্মিনাল NH2, সেটা হচ্ছে NH2, এটা হচ্ছে এন টার্মিনাল। আর ডান পাশে কি থাকছে, সেটা হচ্ছে সি টার্মিনাল, অর্থাৎ COOH অ্যাসিডাস, বাম পাশে অ্যামিনো, ডান পাশে হচ্ছে COOH। এখন আমরা যদি এইটাকে অ্যাসিটাইলেশন করি, অ্যাসিটাইলেশন করলে কি হবে, তোমার ডান পাশে যেটা আর বাম পাশে যেটা আছে এগুলো কি হবে, এবং ডায়াজোমিথেন যদি দিই তাহলে কি হবে, মিথাইল এস্টার, অর্থাৎ এখানে তোমার NH2 গ্রুপ যেটা সেটা CH3CO হবে, আর এই পাশে যেটা COOH আছে সেটা এস্টার ফর্মেশন হবে। ঠিক আছে, একটা অ্যাসিটাইলেটেড হবে এবং এস্টারিফাইড হবে। তাহলে কি হলো, তোমার CH3CO NH এ পাশে হয়ে গেল, এটাও ব্লক হয়ে গেল, আবার জানা হয়ে গেল কি দিলাম আমি, আর এই পাশেও CO তোমার OCH3 হয়ে গেল, এস্টার এবং তোমার অ্যাসিটাইলেশন দুটোই হয়ে গেল। অ্যাসিটাইলেশন মিন CH3CO ইনক্লুড হলো, ঠিক আছে, CH3CO ইনক্লুড হলো, আর এখানে স্টারিফিকেশন হলো, তাহলে CH3 COOCH3 হয়ে গেল। এই যে স্টারিফাইড এবং অ্যাসিটাইলেশন হইলো, হওয়ার পর এটাকে যদি এখন আমি রিডাকশন করি তাহলে কি হবে, রিডাকশন করলে আমরা জানি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, এবং স্ট্রং রিডিউসিং এজেন্ট দিয়ে যদি আমরা কোনো রিডাকশন করি তাহলে কি হয়, যত কার্বনিল মূলক থাকবে সবগুলো কি হয়ে যাবে, কার্বনিল মূলক যদি থাকে সেগুলো অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে তোমার CH3CO যেটা সেটা CH2 হয়ে যাবে, আর এর পাশে এস্টার যেটা, এটা প্রথমে ব্রক ডাউন হবে, হয়ে কি হবে দেখো, CH2 ওই অ্যালকোহল হয়ে যাচ্ছে, এবার সেটাও অ্যালকোহল হয়ে চলে গেল, যেহেতু এস্টার এখানে অ্যালকোহল হয়ে যাবে, আর এখানে কার্বনিল মূলক যেটা সেটা অ্যালকেন হয়ে যাবে। ঠিক আছে, এরপর সিগনিফিকেন্ট আর একটা তোমার এলিমেন্ট আছে যেটাকে বলা হয় ট্রাইমিথাইল সিলাইল ক্লোরাইড। হ্যাঁ, ট্রাইমিথাইল সিলাইল ডেরিভেটিভ বলে। তো এটা দিয়ে যদি আমরা এখন রিয়াকশন করি তাহলে কি হবে, খুব সহজে অ্যালকোহলের সাথে যুক্ত হয়ে এখানে প্রোটনটাকে সরাই দিবে, দিয়ে তোমার এখানে SiCH3 অর্থাৎ ট্রাইমিথাইল, এই যে সিলাইল যেটা বা সিলিকন যেটা সেটা ইনক্লুড হবে এইচটাকে রিপ্লেস করে দিয়ে। এখন যদি এইটা রিপ্লেস হয়ে যায় তার মানে আমার কি, এটা সিগনিফিকেন্ট কিন্তু ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এটা ফিক্সড হয়ে গেল, আমার কিন্তু জানা হয়ে গেল এই পার্টটা কি হবে, বাম পার্টটা কি হবে সেটাও আমার জানা হয়ে গেল। বাম পার্টটা কি থাকবে, আমার একটা অ্যালকেন থাকবে, ইথাইল মূলক যুক্ত থাকবে, এবং তার সাথে NaCH যুক্ত থাকবে, এটা ফিক্সড। তার মানে এটাও ফিক্সড, এবং ডান পাশে তোমার এই যে ট্রাইমিথাইল অর্থাৎ 3.45 এবং সিলিকন 28, তার সাথে OCH2CH, এটা কিন্তু ফিক্সড। এর যে মলিকুলার ওয়েট সেটা কত আসে দেখো, এখন এখানে ব্রোক ডাউন যেটা হবে, ফ্র্যাগমেন্টেশন যেটা হবে সেটা কোথায় হবে, এই ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন গুলো হবে জাস্ট CH মাঝখানে, যদি সেই জায়গায় ফ্র্যাগমেন্টেশন হয় তার মানে এই CH অর্থাৎ কার্বন কার্বন ফ্র্যাগমেন্টেশন যদি হয় তাহলে এখানে ভাঙলো একটা, এই কার্বন কার্বন এই পেপটাইড লিঙ্কেজে ভাঙবে না, কিন্তু ভাঙবে কোথায়, কার্বন কার্বনে, আবার এখানে কার্বন কার্বনে রিডাকশন মেথডে কার্বন কার্বনে ভাঙে, আর যদি পারমিথাইলেশন হয় সেখানে আবার CON ভাঙে। তো এখানে কি হলো, কার্বন কার্বন ভেঙে গেল, এখানেও কার্বন ভাঙলো, এখানেও কার্বন কার্বন ভাঙলো, ভাঙার ফলে কি হবে, ফ্র্যাগমেন্টেশন পাবো আমরা কয়টা, 1 2 3 4টা ফ্র্যাগমেন্টেশন পেলাম। পেলে কি হবে, বাম পাশে যেটা সেটা কত, যেহেতু এটা ফিক্সড, কত 57 প্লাস R1 বলতে তোমার চেঞ্জ অফ দ্য R of amino acid, NH2CH COOH কিন্তু ফিক্সড, অনলি চেঞ্জ Rটা চেঞ্জ হবে শুধু কিন্তু। তাহলে এখানে তোমার CH3 CH2 NH এবং CH+
কি হলো, এটা টোটাল ওয়েট কত 57, দেখতে পাচ্ছ তোমরা 57, 57 প্লাস R1, এটা কিন্তু একটা টেট্রাপেপটাইড ফ্র্যাগমেন্ট করলে কি কি হতে পারে। আচ্ছা এরপরে মাঝখানে যে পার্টটা সেটার সাথে তো তোমার CH3 CH2 নাই, তার মানে CH14 কম হচ্ছে, 15 কম হচ্ছে, CH3 কম হচ্ছে একটা, তাহলে CH2 NH CH প্লাস হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এই ফ্র্যাগমেন্টেশন আয়ন যেটা আর কিন্তু চেঞ্জ হল, সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে কি অ্যামাইনো অ্যাসিড আছে সেটার উপর, আর কিন্তু এখানে কোনো ফ্যাক্টর না, ওই চেঞ্জের উপর ডিপেন্ড করে আর যুক্ত হবে। তার মানে মূল জিনিস যেটা সেটা কিন্তু ফিক্স থাকবে, 42 কিন্তু ফিক্স থাকবে এখানে। মাঝখানে যত ফ্র্যাগমেন্টেশন থাকবে, প্রথম যে ফ্র্যাগমেন্টেশন এন টার্মিনাল যেটা সেটা হবে 57, তার সাথে আর আর মাঝখানে যদি তোমার টেট্রার জায়গায় যদি 15টা পেপটাইড যদি বন্ড থাকে, 15টার মধ্যে প্রথম যেটা অর্থাৎ এন টার্মিনাল সেটা 57 হবে, লাস্টে যেটা সেটা হবে তোমার 145 প্লাস আর, আর মাঝখানে যতগুলো থাকবে সব 42। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে জি স্যার। লাস্টের যে দুইটা বাদ দিয়ে যে 13টা থাকছে, 13টাই কিন্তু 42 করে যুক্ত হবে, 42 প্লাস আর, 42 প্লাস আর। জি স্যার। ঠিক আছে, লাস্টেরটা কত, এটা কিন্তু সিগনিফিকেন্ট পিক, এগুলো এগুলো কিন্তু চেঞ্জ হবে না, 145 প্লাস R1। তার যদি গ্লাইসিন হয় তাহলে গ্লাইসিনে কি থাকে, একটা প্রোটন, অর্থাৎ NH2 CH2 COOH, তার মানে NH2 CH তো ফিক্সড, COO জায়গাটা আমরা হচ্ছে ও CH3 এগুলো পাচ্ছি, SI এগুলো পাচ্ছি, এগুলো টোটাল ওয়েট হচ্ছে 145, ওর সাথে শুধুমাত্র গ্লাইসিনের যে আর, যেটা আর বলতে এইচ, তার মানে এইচ যুক্ত হবে। যদি এক্ষেত্রে গ্লাইসিন হয় লাস্টেরটা তাহলে কি হবে, 146 হবে, কারণ আর বলতে এইচ বুঝায়। আমার কথা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে তাহলে এখানে দেখো, এই যে ছবিটি স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে একটা তোমার পেপটাইড বলা হচ্ছে যে ট্রাইপেপটাইড, অর্থাৎ 3টা পেপটাইড আছে এবং সেটা মলিকুলার মাস দেওয়া আছে তোমার, মলিকুলার ওয়েট হচ্ছে 377, একটা ধরা হইলো, কনভার্ট করার পর ট্রাইমিথাইল সিলাইন যখন অ্যাড করা হলো, মলিকুলার ওয়েট পাওয়া গেল কত, 377। এবং দিস ওয়াজ ইউজড ফর দ্য রেকর্ডিং অফ দ্য মাস স্পেকট্রাম। এবং এই যে মাস স্পেকট্রামে যে মলিকুলার আয়ন পিক পাওয়া যাবে, সেখান থেকে একটা পিক তোমার মিথাইল একটা গ্রুপ বের হয়, যে লাস্টে যে মিথাইল মূলকটা আছে, মাঝে মাঝে এটাও বের হয়ে যায়। আমরা তো জানি যে মিথাইল গ্রুপ গুলো স্টেবল হয় না অতটা, মাঝে মাঝে বের হয়ে যায়, যেহেতু লাস্টে এন টার্মিনালের সাথে CH3 একটা যুক্ত আছে, ওটা যদি বের হয়ে যায় তাহলে একটা -15টা পিক পাওয়া যায়। ঠিক আছে, এছাড়া আমরা অন্য যে পিক গুলো পাবো সেই পিক গুলো হচ্ছে দেখা যাচ্ছে 132, 146, 231, 245 এইগুলো। এখন আমাদেরকে এখন বলা হবে, বের করতে হবে যে আসলে এটা যে ট্রাইপেপটাইড কি ট্রাইপেপটাইড, সেটা আমাকে বের করতে হবে। এর জন্য আরো কিছু পিক দেওয়া আছে, এখানে বলে দেওয়া হলো, কিছু ক্লু দেওয়া হলো যে লাস্টের যে টার্মিনাল সেটা হচ্ছে ভ্যালু 146। সেটা কি, এই যে 146, 146 কার হইতে পারে, কোন অ্যামাইনো অ্যাসিডের পিক 146 প্লাস 57, কিংবা 57 প্লাস আর এর ভ্যালু 146 হবে না, 42 প্লাস আর এর ভ্যালু কিন্তু 146 হবে না, কিন্তু 145 প্লাস আর এটার ভ্যালু কিন্তু 146 হওয়ার সম্ভাবনা আছে, কারণ যদি লাস্টেরটা গ্লাইসিন থাকে তাহলে 146 হবে। আমার কথা কি বোঝা গেছে? 146 যেহেতু লাস্টে, হাইড্রোজেন থাকবে গ্লাইসিনে ওই জন্য। হ্যাঁ যেহেতু হাইড্রোজেন তোমার হচ্ছে কার জন্য, গ্লাইসিনের জন্য, আর এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে এক যুক্ত হবে, তাহলে 145 প্লাস জি 1 146। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি জানি, এন টার্মিনাল যেটা সেখানে কি 57 প্লাস আর, এটা তো ফিক্সড, এর সাথে কোনটা মেলে জি। সেটা আমাদের যে ভ্যালু গুলো জানা আছে, আর এর ভ্যালু, এখানে একটা চার্ট আছে, সে চার্টটা তোমাদের দেখাচ্ছি আমি। এই যে
এখানে দেখো আর এর যে ভ্যালু গুলো, মাস অফ আর অফ ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড, যেমন গ্লাইসিনের আর এর ভ্যালু কত 1, ভ্যালিনের ভ্যালু কত 43, অ্যালানিনের 15, লিউসিনের 57, ফিনাইল অ্যালানিন 91, টাইরোসিন 121, প্রোলিন 27, গ্লুটামিক অ্যাসিড 87, গ্লুটামিন 100। তার মানে যদি আমার লাস্টে যদি আমি 157 পিক পাইতাম, আমি ধরে নিতাম যে গ্লুটামিন। তাহলে আমাদের যে এখানে পিক গুলো, এখানে যে পিক গুলো না করে তো ভেজাল হয়ে গেছে, এটাও তো না। হ্যাঁ, এখানে ভ্যালু কত 132 আছে। হ্যাঁ, 132 আছে, 146 আছে, 245 আছে, 231 আছে। এইখানে তোমার বলা হচ্ছে যে 132, তাহলে 42-এর সাথে তোমার 132 বাদ দেওয়া কত হয়? বা 57 সাথে 42 থেকে বাদ 132 বাদ, দিতে হবে। জি 42 থেকেও বাদ দেওয়া লাগবে এবং 57 থেকেও বাদ দেওয়া লাগবে। কোনটার সাথে কমন হচ্ছে? যেমন এখানে বললাম জি লিউসিন, স্যার, ওই চার্টে যেগুলো হ্যাঁ, যে ভ্যালু গুলো আছে সে ভ্যালুর সাথে তোমার যোগ করতে হবে বা বিয়োগ দিতে হবে। তার মানে এখানে দেখো 132, 57 সাথে যদি তোমার লাস্টে থাকে কত 57 আছে, তাই না? 57 সঙ্গে যদি আমি এখন 75 যোগ, 57 থেকে 132 বাদ দাও, কত আসে? 75 আসে স্যার। 75। আমাদের এই চার্টে, চার্টটা যদি দেখি, 75 হ্যাঁ এই চার্টে দেখো তো 75 কোথায় আছে? এখানে নাই না? আমি বলে দিই, মেথিওনিনটা এখানে ইনক্লুড নাই নাই। স্যার। মেথিওনিনের ভ্যালু হচ্ছে 75। মেথিওনিন, মেথিওনিনের আর এর ভ্যালু হচ্ছে 75। ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটা কাজ করতে পারি যে 42 থেকে তো বাদ দিতে পারি। 42 থেকে বাদ দিয়ে দেওয়া হতো, কোনোটা কমন পড়বে না, আসবে না, 132 আসবে না। কারণ দেখো একটারও ভ্যালু তোমার খালি 100 আছে এখানে, তাহলে 142 হয়, 132 কিন্তু হয় না। ঠিক আছে? এটা কিন্তু একটা জি পরে স্যার। জোন নাই, সব বিজোড় ভ্যালু। তার মানে আমরা 132 মিলানোর জন্য আরেকটা কি লাগবে? 42-এর সাথে হবে না, তাহলে বেজোরের সাথে বেজোর যোগ বিয়োগ করতে হবে। তাহলে 57-র সাথে 57 যোগ করলে কত হয়? 114 হয়, হবে না। 57-র সাথে 91 যোগ করলে কত হয়? আমার কথা কি বুঝতেছো তোমরা? কারণ টার্মিনাল পার্টটা হচ্ছে 57 ফিক্সড, টার্মিনাল পার্ট যেটা সেটা তো 57, মাঝখানে গুলো 42, জি স্যার, 42। 42, আর সাইডেরটা হলো 145। মাঝখানে যেহেতু 42-এর সাথে তোমার 132 মিলাতে গেলে একটাও আসবে না, কারণ এগুলো সবগুলো বিজোড় ভ্যালু। শুধু একটা জোর আছে, সেটা হলো গ্লুটামিন। জি 142 হচ্ছে, হবে না। তার মানে লাস্টে যেটা 57 তার সাথে যোগ বিয়োগ করতে হবে। এগুলো একটা হচ্ছে না, কিন্তু মেথিওনিনের ভ্যালু হচ্ছে 75। তার মানে লাস্টে যেটা সেটা হবে মেথিওনিন। মানে লাস্ট বলতে কি, এন টার্মিনাল যেটা 57। 75, 57-র সাথে 75 যোগ করলে তোমার আসবে হচ্ছে মেথিওনিন। তার মানে 57 প্লাস 75 কি হবে? মেথিওনিন। জি আচ্ছা, স্যার। এখানে তারপর আছে হচ্ছে হেলিন। হেলিন কিন্তু হবে না, এখানে ভুল করছে, এখানে হবে লিউসিন। কারণ হলো মাঝখানে পার্টটা হচ্ছে কি 42, 42 প্লাস 57, 57 তো ভ্যালিনের না, 57 কার? লিউসিনের। এখানে দেখো 57 ভ্যালু হচ্ছে লিউসিনের, এই যে 57। ভ্যালিনের হচ্ছে তোমার 43, 43। ভ্যালিন 43, লিউসিন হচ্ছে, লিউসিন হচ্ছে তোমার 57। তাহলে 42 তো আমাদের মাঝখানে কমন, এটা ফিক্সড। তার সাথে 57 যোগ করব। ঠিক আছে? 57 যোগ করে তার সঙ্গে যেহেতু বলা হচ্ছে এটা ট্রাইপেপটাইড, ট্রাইপেপটাইড, ট্রাইপেপটাইড যদি হয় তাহলে লাস্টের যে পার্ট সেটা যোগ করতে হয়। কত? লাস্টে লাস্টে কত আছে? 146 আছে না? জি স্যার। সেই 146 যোগ করলে হবে 245। তখন দেখো 42 প্লাস 57 প্লাস 146,
করলে হবে 245। জি স্যার। ঠিক আছে। আর টার্মিনাল যেটা সেটা হচ্ছে 146। তার মানে লাস্টে যেটা টার্মিনাল যেটা সি টার্মিনাল যেটা সেটা হলো 146, দ্যাট মিনস গ্লাইসিন। গ্লাইসিন আর লিউসিন আর এর পাশে আছে মেথিওনিন। তাহলে মেথিওনিন যদি থাকে তাহলে 132 পেলাম। মেথিওনিনের সাথে যদি লিউসিন যদি থাকে তার পাশে যদি গ্লাইসিন থাকে তাহলে আমরা পাবো হলো 245 এবং 146। এবং এই যে ট্রাইপেপটাইড সেই ট্রাইপেপটাইডটা তাহলে কি হবে? মিথিওনিন, লিউসিন, গ্লাইসিন। আচ্ছা, এখানে বলছে যে এটা হবে কিনা। এখানে তো পিক বলছে 132, 146, 231 এবং 245। তো কমপ্লিমেন্টারি একটা পিক পাওয়া যায় 231, এটা আমি বের করতে পারি নাই। কিন্তু 245 যেটা সেটা পাইছি এটা, আর 132 আর হচ্ছে 146। আচ্ছা, যদি স্ট্রাকচার 2 হইতো, অর্থাৎ এই ট্রাইপেপটাইডের যে সিরিজটা আমরা আগে আমার এই যে বের করার সময় ট্রাইপেপটাইডের যে লিঙ্কেজ আমরা বলতাম গ্লাই আলা হাবিজ এরকম বলতাম, তাহলে এটা সিরিজটা কিভাবে? মেথিওনিন, লিউসিন, গ্লাইনিন। আচ্ছা, এখানে যদি 2টা হইতো তাহলে কি হইতো? লিউসিন, মেথিওনিন, গ্লাইনিন। সেক্ষেত্রে আমরা কি পিক পাইতাম? সেক্ষেত্রে পিক পাইতাম 114, 263 এবং 146। কিন্তু আমাদের পিক পাওয়া গেছে কয়টা? কি কি দেওয়া আছে? 132, 46 এবং 245। তাহলে স্ট্রাকচার কোনটা হবে? 1 নম্বরটা হবে। যদি 2 নম্বর স্ট্রাকচার হইতে হয় তাহলে হবে ভ্যালু, পিক ভ্যালু দেওয়া থাকবে কত কত? 114, 263 এবং 146। কথা কি বোঝা গেছে? জি স্যার। স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, আর একটা মেথড আছে, সেটাকে বলা হলো পার মিথাইলেশন প্রসিডিউর। পার মিথাইলেশন প্রসিডিউর, এই প্রসিডিউরটা প্রিফারেবল টু রিডাকশন মেথড কনসিস্ট অফ অ্যাসিটাইলেশন এন্ড পার মিথাইলেশন। ফার্স্টলি অ্যাসিটাইলেশন করতে হয় এবং তারপরে হচ্ছে মিথাইলেশন করতে হয়। এবং এই ক্ষেত্রে যে পেপটাইড যে লিংকেজ গুলো CONH, CONH2, CHOH, COOH এবং AROH, এই যে গ্রুপগুলো থাকবে এগুলো তোমার মিথাইলেশন হবে, পার মিথাইলেশন হবে এবং হওয়ার পর কি তৈরি হবে? এইরকম তৈরি হবে কি, এইচ যদি থাকে তাহলে শুধুমাত্র CH3 গ্রুপ একটা হবে। 2টা এইচ যদি থাকে তাহলে CH3 গ্রুপ 2টা হবে। যদি CHOH থাকে তাহলে CHO CH3 হবে। COOH যদি থাকে COOCH3 হবে। AROH যদি থাকে AROCH3 হবে। অর্থাৎ মিথাইল গ্রুপ ইনক্লুড হবে। যেগুলো ফ্রি হাইড্রোজেন থাকবে বাইরে সেগুলো সব বাইরে, কিন্তু টার্মিনালে যেসব হাইড্রোজেন থাকবে সেগুলো সবগুলো CH3 হবে। 6টা হাইড্রোজেনই থাকবে। ঠিক আছে। তার মানে এগুলো লেফট সাইডে এন টার্মিনালের ক্ষেত্রে NH NH2, দ্যাট মিনস সেগুলো কনভার্ট হবে NCH3 CH3 তে। রাইট সাইডে যেটা সি টার্মিনাল সেখানে COOH থাকবে, হ্যাঁ, অথবা CHOH যদি থাকে সেগুলো কি হবে? এইচটা কনভার্ট হবে ইনটু কিসে? CH3 তে, OCH3 তে। ঠিক আছে। এবং এগুলো যেহেতু হাইড্রোজেন অ্যাবসেন্স থাকছে এগুলো খুবই ভোলাটাইল হয়। আর এক্ষেত্রে আরেকটা জিনিস ইনক্লুড করতে হবে যে ফ্র্যাগমেন্টেশন যেটা হবে সেখানে ভাঙবে হচ্ছে CON, এই যে CON এর মাঝখানে ভেঙে যাবে। এই যে CON এর মাঝখানে ভাঙবে। ঠিক আছে। ফ্র্যাগমেন্টেশন কোথায় ভাঙবে? CON। আর এক্ষেত্রে তোমার যে পিকের যে প্যাটার্ন গুলো সেগুলো এর আগে যেরকম প্রথম 57 প্লাস আর, এর সঙ্গে আবার 42 প্লাস আর, তারপর প্লাস যদি ট্রাইপেপটাইড হয় তার মানে কি যে টেট্রা হয়তো তাহলে এর সঙ্গে টেট্রার যেটা অর্থাৎ 3 নম্বরটা এর সঙ্গে যুক্ত হইতো। তারপরে যেটা শেষের দিকে যেটা থাকবে তার আগে যেটা সেটার সাথে আবার শেষেরটা যুক্ত হবে। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আগায়। তাহলে এখানে পিকটা কিভাবে হবে? প্রথমে একটা পিক হবে একটা পেপটাইড লিঙ্কেজের, তারপরেরটা হবে 1+2, তারপরটা 1+2+3 হবে, তারপরে যেটা 1+2+3 হবে। এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা। দাঁড়াও।
জানা। এবং এই আয়নগুলো কিন্তু সিকোয়েন্স আয়ন কিন্তু। এগুলো দেখো ডিডিউস করা যায়। দেখো এম মাইনাস সিএইচ3 এম মাইনাস ও সিএইচ3 আয়ন এগুলো হচ্ছে প্রেজেন্ট থাকবে, কিন্তু এগুলো ছাড়াও, এই আয়নগুলো ছাড়াও তোমার আমি তো বললাম যে আনস্টেবল কিছু আয়ন ফর্মেশন হয়, যেমন সিএইচ3 ও সিএইচ3 এগুলো বের হয়ে যেতে পারে, ছোট ছোট কিছু কি পাওয়া যায়। আচ্ছা, আমরা একটা টেট্রাপেপটাইডের কথা বলি, যে আগে যেটা করা হয়েছিল। দেখো স্যাম্পল কতটুকু লাগে, অনলি 1 মিলিগ্রাম স্যাম্পল হলেই কিন্তু ইট ইজ পসিবল টু মেজার দ্য মাস স্পেকট্রাম। আচ্ছা, এক্ষেত্রে দেখো এন টার্মিনাল এবং সি টার্মিনাল কোনটা, এন টার্মিনাল হচ্ছে এইটা এবং সি টার্মিনাল হচ্ছে এইটা। আচ্ছা, কি করতে হয়, অ্যাসিটাইলেশন করতে হবে ফার্স্টলি, দেন পারমিথাইলেশন। অ্যাসিটাইলেশন করলে কি হবে, CH3CO NH CH COOH এবং লাস্টে COOH থাকবে। ঠিক আছে, অ্যাসিটাইলেশন করলে যদি আমরা এস্টারিফিকেশন করতাম তাহলে COOH টা চেঞ্জ হয়ে স্টার হয়ে যেত, কিন্তু শুধু যেহেতু অ্যাসিটাইলেশন করা হচ্ছে অনলি ইনক্লুড দ্য CH3CO। আচ্ছা, এরপর আমরা কি করবো, পার মিথাইলেশন করবো। পার মিথাইল করলে কি হবে, যত ফ্রি ওই এইচ থাকবে সেগুলো কনভার্ট ইনটু দ্য CH3। তাহলে এখানে দেখো CH3CO এখানে যে পার মিথাইলেশন করি তাহলে কোনগুলো চেঞ্জ হয়ে যাবে, তোমার এই যে NH যেটা এই এইচটা কনভার্ট ইনটু দ্য CH3, ঠিক আছে। আবার এই এইচটাও কনভার্ট হবে CH3 তে, এই এইচ কনভার্ট হবে CH3 তে, এবং লাস্টে যে এইচটা থাকবে সেই এইচটাও তোমার কনভার্ট হবে CH3 তে। তাহলে যত NH আমি কিন্তু এর আগে দেখাইছি যে CHNH যেটা সেটা কনভার্ট হবে CH3 তে। তাহলে CH3CO এবং বন্ড ভাঙবে কোথায়, CON এর মাঝখানে ভাঙবে। বন্ড ভাঙবে কোথায়, ফ্র্যাগমেন্টেশন উইল বি হ্যাপেন CON এই জায়গায়। কোথায় ভাঙবে, CON এই মাঝখানে ফ্র্যাগমেন্টেশনটা হবে, যেটা মাথায় রাখতে হবে। এর আগে যেটা রিডাকশন মেথড সেটা কিন্তু CH এর মাঝখানে কিন্তু ভাঙবে। রিডাকশন মেথডে অ্যালকেনের জায়গায় তোমার ভাঙবে, আর এক্ষেত্রে কিন্তু CON এর মাঝখানে কিন্তু বন্ড ভাঙবে পারমিথাইলেশন, এটা খেয়াল রাখবা। আর কি হবে, যত ফ্রি হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেন গুলো কনভার্ট ইনটু দ্য CH3। হ্যাঁ, তার মানে NH এর যে হাইড্রোজেন সেটাও যাবে এবং লাস্টের যে OH এই হাইড্রোজেনটাও কনভার্ট হবে CH3 তে। ঠিক আছে, তাহলে আমাদের ফ্র্যাগমেন্টেশন যে হচ্ছে CH3CO। আবার তাহলে এখানে এন টার্মিনাল যেটা, এটা এটা বলা হচ্ছে কি কারণে বলতো, এটা যেহেতু টেম্পোরারি একটা পিক সেজন্য কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে কিন্তু এটা। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু লাস্টে যে পার্টটা এই পার্টটা কিন্তু থাকবেই, এটা টেম্পোরারি সেজন্য এটা ফ্র্যাগমেন্টেশন এখানে বলে দিছে। কিন্তু যদি ডিডিউস মানে এগুলো যদি এলিমিনেট হতে পারে, M - CH3 এবং OCH3 এই বন্ডগুলো কিন্তু চলে যেতে পারে, কিন্তু আমরা কি বলি আলটিমেট যে ভ্যালু সেটা কিন্তু ক্যালকুলেট করতে হয়। অর্থাৎ এটা তো এখানে ভাঙবে এখানেও ভাঙবে, কিন্তু ভাঙবে মেজর পিকটাকে এটা ধরে দেন এখানে ভাঙবে, এটা এটা আবার ভেঙে যাবে এখান থেকে এখানে, এটা দেখাচ্ছে। তাহলে আমার এই পার্টটা কিন্তু পুরোটাই একটা এন টার্মিনাল CO প্লাস। ঠিক আছে, NCH3 যদি গ্লাইসিন হয়, এখানে গ্লাইসিন যদি হয় সেক্ষেত্রে কি হতে পারে সেটা কিন্তু বলছে এখানে। তাহলে R1 মিনস হাইড্রোজেন, R1 মিনস এখানে হাইড্রোজেন, এখানে বলছে দেখো গ্লাইসিন NH2 CH2 COOH। এই ক্ষেত্রে তোমার যদি ভিতরে থাকে তাহলে কি হবে, এন টার্মিনাল যদি থাকে তাহলে কি হবে, সি টার্মিনাল যদি থাকে তাহলে কি হবে, এই পারমিথাইলেশন প্রসেসে গ্লাইসিনের ক্ষেত্রে গ্লাইসিন যদি এন টার্মিনালে থাকে তাহলে কি হবে, সি টার্মিনাল থাকে যদি তাহলে কি হবে, অথবা যদি মিডলে থাকে তাহলে কি হবে।
মিডল কিন্তু সবগুলো সেম হবে, ঠিক আছে? টার্মিনাল এখানে কিন্তু তিনটাই পার্ট। তাহলে এন টার্মিনাল এখানে কি থাকছে তোমার CH3CO, NCH3, CHCO প্লাস, এটা কিন্তু কমন, এর সঙ্গে আরটা শুধু ভেরিয়েশন, ভেরিয়েবল এখানে শুধু R1 মিন ফর গ্লাইসিন অনলি 1 হাইড্রোজেন। তাহলে এখানে CH2 হচ্ছে, দ্যাট মিন্স একটা ভ্যালু পাবে, এক পাবে শুধু। তাহলে এই টোটালটার ওয়েট হচ্ছে 113, এই টোটাল ওয়েট হচ্ছে কত? 113। কখন? যখন এন টাইমের হবে পারমিথাইলেশনের ক্ষেত্রে, প্লাস আর, এখানে গ্লাইসিনের ক্ষেত্রে শুধু আর হইলো, কিন্তু আর বিলতে 1 বোঝাচ্ছে। যদি তোমার ভ্যালিন হইতো তাহলে কত যুক্ত হইতো? বা অ্যালানিন হলে 15 যুক্ত হইতো, তখন 113 সাথে 15 যুক্ত হইতো এখানে, ঠিক আছে? প্রোলিন হলে 27 যুক্ত হইতো। হ্যাঁ, যদি লিউসিন হইতো তাহলে কত? 57 যুক্ত হইতো। যদি মেথিনিন হইতো তাহলে আর জায়গায় কত যুক্ত হইতো? 75 যুক্ত হইতো। আমার কথা কি বুঝতে পারছো? দেখা যাচ্ছে এন জি স্যার। টার্মিনালে মেথিনিন আছে, তাহলে কত হবে? 113 প্লাস 75, তারপরে কত হলো? 188। যদি পিক পাও তাহলে বুঝে নিবা যে এন টার্মিনালে মেথিনিন আছে, ঠিক আছে? মাঝখানে যে চেইন, সে চেইন কত হবে? মাঝখানে চেইন অনলি 70, মাঝখানে যে চেইন যতগুলো থাকবে সবগুলো ভ্যালু কত? 70। কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে, কি? এই একটা ব্যাপার হচ্ছে 1 প্রথম পিকটা হবে, তারপরে কি 1 প্লাস 2 সেটা যোগ করে দেওয়া হবে, তারপরে যদি ট্রাইপেপটাইড তাহলে লাস্টের পিক যেটা হবে 1 2 3 এভাবে যুক্ত করতে হবে মাঝখানে যে পিক গুলো। তাহলে সি টার্মিনাল যেটা সেটা কি হবে? সেটা ফিক্স কত? 101। তার সাথে আর যুক্ত হবে, আর যদি গ্লাইসিন হয় তাহলে কি 102 হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আরো কিছু এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। তাহলে আমার লাস্টে যদি থাকে 113, মাঝখানে যদি থাকে চেন হিসেবে তাহলে 70, ডান পাশে যদি থাকে 101, ঠিক আছে? তার সাথে আর যুক্ত হবে এই। তাহলে এগুলো যদি এখন আমরা জানি যে আর ভ্যালু গুলো এইটা, তাহলে এখানে দেখো, ইন কেস অফ দ্য অ্যামাইনো অ্যাসিড গ্রুপ বিসাইডস দ্য পেপটাইড চেন আন্ডারগোজ মডিফিকেশন, দ্য ইলাস্ট্রেট ফর টাইরোসিন কি হবে? টাইরোসিন ভ্যালু কত? টাইরোসিনের ভ্যালু হচ্ছে 121, সেটা যদি লেফট সাইডে থাকে তাহলে কি হবে? এন টার্মিনাল যদি থাকে 121 এর সাথে কি হবে? 13 যুক্ত হবে না? 113 কত হবে? 234 হবে। তাহলে সেটা ধরো এটা কি আছে? এন টার্মিনাল হিসেবে আছে। কিভাবে হবে? প্রথমে অ্যাসিটাইলেশন হবে, হ্যাঁ, টাইরোসিনের ক্ষেত্রে অ্যাসিটাইলেশন হবে, দেন পারমিথাইলেশন হবে। হ্যাঁ, অ্যাসিটাইলেশন হলে কি হবে? এখানে 8টা জাস্ট চেঞ্জ, তাই না? তাহলে এখানে তোমার CH3 ও এই পার্টটা কিন্তু ফিক্সড, অর্থাৎ শুধুমাত্র চেঞ্জ হচ্ছে তোমার NCH3 CH আর টু CO। অর্থাৎ ব্রেকডাউন হচ্ছে কোথায়? এইখানে। ও হ্যাঁ, এটা তো ফিক্সড, এটা ফিক্সড, শুধুমাত্র আবার চেঞ্জ হচ্ছে কোথায়? এই যে CH N যেটা, এই যে এখানে, এখানে আর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এখানে যদি চেঞ্জ হয়ে যায় তোমার ভ্যালু কত আসতেছে? তোমার আলটিমেটলি ভ্যালু হবে 113 সাথে 121, যেটা সেই 121টা চেঞ্জ হবে। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা শুধু আর জায়গায় হবে। তাহলে 113 প্লাস 121 কত হবে? 234, এটা হবে এন টার্মিনাল হিসেবে থাকে। আচ্ছা, যদি এমন হয় একটা তোমার এখানে কত পেপটাইড বলা আছে? 1 2 3 4 5 6, 6টা তোমার হেক্সাপেপটাইড চেন দেয়া আছে। হেক্সাপেপটাইড যদি আইসোলেট করা দরকার হয় তাহলে কি হবে? ফার্স্টলি দেওয়া আছে 170, বলো তো দেখি কি হইতে পারে 170? প্রথম যে পিকটা দেওয়া আছে 170, হ্যাঁ, যদি এটা এন টার্মিনাল হয় তাহলে কি হবে? 113 থেকে 170 বাদ দিলে কত হয়? 170 থেকে 113 বাদ দিলে এন টার্মিনাল কি? 113 বাদ যাবে। 113 যে বাদ যায় তাহলে কত হবে বলো? এই শুনতে পাচ্ছ? হ্যালো? 57 স্যার। 57, 57 কার? 57 স্যার কার? আর হচ্ছে হ্যাঁ, দেখো, লাইসেন্স লাইস লিউসিন, ইউসিন লিউসিন, লিউসিন লিউসিন, লিউসিন
তাহলে দেখো, তাহলে এন টার্মিনাল হিসেবে কি আছে? এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড আইসোলেশন এক্সপেক্টেড দ্য এন টার্মিনাল পজিশন অফ ডেভিডন। আচ্ছা, এখানে কি দেখি? করেসপন্ডিং টু, Indicates the leucine. হ্যাঁ আছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, লাস্ট শেষের লাইনটা লেখা আছে, see the table in the 44.10 আচ্ছা, indicates that. এই যে লিউসিন, দেখছো? হুম। আচ্ছা, দ্য নেক্সট পিক ইজ 327, তাই না? and the iron must contain the leucine, তার মানে বাম পাশে যেটা আমার লিউসিন ফিক্সড। এরপরে আছে সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড, 170 থেকে 327 বাদ দাও, কত আসে? একশো 70 যোগ 70 হবে, মাঝখানে 70 যোগ করতে হবে, কারণ 1+2, তাই তো? মাঝখানে যে চেন গুলো, ওটা কি 70+R, এই যে চেন কি 70+R মাঝখানেরটা, তাহলে কি হবে? তাহলে 113+R 57 হবে, তাহলে 170+70 কত হলো? বুঝো নাই? 170+70 করলে কত হচ্ছে? 240। 240 এটা কি হলো?